কোষ ও কোষের গঠন। আমরা প্রাথমিক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করি। আমরা সবাই জানি যে কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটা কি সাইটোলজি। কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় আমরা সেটাকে কি বলে থাকি বলতো? সাইটোলজি বলে থাকি। কোষ সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয়। আর এই যে সাইটোলজি বা যে কোষ বা সেল, এই কথাটা সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিছে রবার্ট হুক। কে ধারণা দিছে? রবার্ট হুক। এই কারণে রবার্ট হুককে কিন্তু বলা হয় সেল শব্দের কি বলতো? প্রবর্তক। রবার্ট হুককে কি বলা হয়? সেল শব্দের প্রবর্তক বলা হয়। সাইটোলজি এবং সেল শব্দের ধারণা দিচ্ছে। সাইটোলজি মানে কি? কোষবিদ্যা। তবে আমরা যদি বলি আধুনিক কোষবিদ্যা বা আধুনিক সাইটোলজির জনক সোয়ানসন। আধুনিক সাইটোলজির জনক কে বলতো? বিজ্ঞানী সোয়ানসন। আধুনিক সাইটোলজির জনক তোমরা কি মনে রাখবা বলতো? সোয়ানসন। এই যে রবার্ট হুক তার সমস্ত এই পর্যালোচনাকে একটা বইতে প্রকাশ করছে, নাম মাইক্রোগ্রাফিয়া। একটা বইতে তার এই সমস্ত পর্যবেক্ষণটাকে প্রকাশ করছে, তার নাম কি বলতো? মাইক্রোগ্রাফিয়া। এই যে তার আর পর্যবেক্ষণে কি কি ছিল? সবচেয়ে ছোট কোষ নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, যে সবচেয়ে ছোট কোষ ছিল PPLO, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তারপর দেখো, আমরা যদি সবচেয়ে বড় কোষ নিয়ে আলোচনা করি তাহলে কি ছিল বলতো? উট পাখির ডিম। উট পাখির ডিম। শোনো, আজকের ক্লাস কিন্তু আমি রেকর্ড রাখবো না। তোমাদের উপস্থিতি ভালো না। গতকালকের ক্লাস আমি ইয়াতে দেই নেই, কি বলে, ইউটিউবে দেই নেই। আজকের ক্লাস আমি রেকর্ড রাখবো না। মানে আস্তে আস্তে আলটিমেটলি কি হয়, এইভাবে গিয়ে দেখা যায় তোমরা একদম উপস্থিতি কমায় দাও, সার্ভিসটা বন্ধ হয়ে যায়। এগুলো ঘটে আর কি। আমি বারবার বলছি যে তোমরা অ্যাটেন্টিভ থাকো, আমি সার্ভিস শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবো, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নাই। ওকে, তাহলে ছোট উদ্ভিদ PPLO, আর তোমার বড় উদ্ভিদ বড় উদ্ভিদ না, বড় কোষ কি? উট পাখির ডিম। আর যদি বলা হয় যে মানব দেহের বা প্রাণী দেহের সবচেয়ে বড় কোষ কি বলতো? নিউরন সেল। সবচেয়ে বড় কোষ নিউরন সেল, 1.37 মিটার। 1.37 মিটার। এটা প্রাণী দেহের বা মানব দেহের সবচেয়ে বড় কোষ। এর বাইরে এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ তোমার অ্যাসিটাবুলারিয়া। আর বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি গাছের তন্তু। মানে আমরা যদি এককোষী যে উদ্ভিদগুলো আছে, ঠিক আছে, উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে বড় অ্যাসিটাবুলারিয়া। অ্যাসিটাবুলারিয়া। আর যারা বহুকোষী আছে তাদের মধ্যে বড় তোমার র্যামি নামক গাছের তন্তু। র্যামি নামক গাছের তন্তু। এর বাইরে আরেকটা ধারণা, সেটা সেল থিওরি। দেখো, সেল থিওরিটা কে দিছে? সেটা তিনজন বিজ্ঞানী দিছে সেল থিওরি। তাহলে চলো আমরা সেই তিনজন বিজ্ঞানীর নাম নিয়ে কথাবার্তা বলি, যে স্লেইডেন, সোয়ান আর ভার্চু। তবে বেসিক্যালি প্রথমে দিছে স্লেইডেন, তারপর সোয়ান, আর এরপরে কে দিছে বলতো? ভার্চু। এই তিনজন বিজ্ঞানী তোমার কোষ তত্ত্ব বা সেল থিওরিটা দিছে। স্লেইডেন, সোয়ান এবং কি বলতো? ভার্চু। কোষ তত্ত্বের মূল কথা ছিল তিনটা। জীব কোষ দ্বারা গঠিত। কোষ হলো জীবদের গাঠনিক এবং ক্ষুদ্রতম একক। তারপর সকল কোষ পূর্ব কোষ থেকে সৃষ্টি হয়। এই তিনটা কথা ওনারা বলছিল। ওকে, ওনারা বলছিল। তারপরে দেখো একজন বিজ্ঞানী আছে জিন ব্রাচেট আর ডি রবার্টিস। ওনাদের সংজ্ঞাটা মনে রাখবা। জিন ব্রাচেট, নোটের মধ্যে সংজ্ঞাটা লিখে ফেলবা। জিন ব্রাচেট আর ডি রবার্টিস। ডি রবার্টিস, ঠিক আছে। জিন ব্রাচেট আর ডি রবার্টিস, ওনারা যে কথাগুলো বলছে এগুলো মনে রাখবা। তাহলে এই আমাদের কোষ সম্পর্কিত
প্রাথমিক কথাবার্তা। এই যে প্রত্যেক দিনের না আমি সুন্দর একটা চিরকুট রেডি করে নিয়ে আসি কি কি পড়াবো গুচ্ছের জন্য, এখানে লেখা থাকে, আমার লিখতে হয়তো এটা 5 মিনিট লাগে, তা হচ্ছে এটা লিখে নিয়ে আসি, লিখে নিয়ে এসে তারপর হচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে এটা ঝাড়ি আর কি। ওকে, এরপরে দেখো ওই যে জিম ব্রাচেট আর রবার্টিসের সংজ্ঞাটা আছে, এই দুইটা সংজ্ঞা হচ্ছে ওখানে তুলবা আর কি। এবার আসো, এগুলো দরকার নাই। কোষের প্রকারভেদ এটা একটু দেখতে পারো, এটা তোমাদের ছোটবেলার পড়া, ঠিক আছে, এটা নিয়ে আমি আর কোনো কথাবার্তা বলবো না। কোষের প্রকারভেদটা হচ্ছে দেখবা যে কোষ বেসিক্যালি 6 প্রকার, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে। টোটাল কোষ কয় প্রকার বলতো? 6 প্রকার। তন্ময় ওই পেইড কোর্সে কিভাবে এনরোল করবে ওইটা হচ্ছে একটু লিখে কমেন্টে পিন করে দে, এটা হচ্ছে কমেন্টে হচ্ছে পিন করে দে। আচ্ছা, এই কিভাবে এনরোল করবা দেখো, এই যে আমি কমেন্টে পিন করে দিচ্ছি। ওকে, এটা গেল। তারপর আসো কোষ পরিমাপের একক, এগুলো জানার দরকার নেই। কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ সম্পর্কিত প্রাথমিক আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটা উদ্ভিদ কোষের 2টা অংশ, বেসিক্যালি উদ্ভিদ কোষ নিয়ে কথাবার্তা বলছে তোমাদের বইতে, কারণ যেহেতু উদ্ভিদ বিজ্ঞান। জড়বস্তু আর প্রোটোপ্লাজম বা কোষস্থ সজীব বস্তু। খেয়াল করো, প্রোটোপ্লাজমের 3টা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। খেয়াল করছো যে প্রোটোপ্লাজমের 3টা অংশ, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর হচ্ছে কি বলতো নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর কি বলছি বলতো নিউক্লিয়াস। পরীক্ষায় কিন্তু অনেক সময় দেয় যে নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ, নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়, এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় হচ্ছে পরীক্ষায় করে। সো এখান থেকে মনে রাখতে হবে যে কোনটা প্রোটোপ্লাজমের অংশ আর হচ্ছে কোনটা প্রোটোপ্লাজমের অংশ নয়। এবার দেখো, এই যে প্রোটোপ্লাজমটা আছে, ঠিক আছে, এই প্রোটোপ্লাজমের মধ্যে তোমরা সবাই জানো 2 ধরনের আবর্তন বা হচ্ছে সাইক্লোসিস দেখা যায়। একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে কি বহুমুখী। যে এই প্রোটোপ্লাজমের চলন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে কি বহু। তো একমুখী আবর্তন দেখা যায় হচ্ছে পাতাঝাজি, পাতাঝাজি, আর বহুমুখী আবর্তন দেখা যায় হচ্ছে ট্রাডেস ক্যানিটা, ট্রাডেস ক্যানিটা। তাহলে দেখো, একমুখী আবর্তন হচ্ছে আমরা কই দেখতেছি, আর বহুমুখী আবর্তন হচ্ছে কই দেখতেছি। যে একমুখী হচ্ছে পাতাঝাজি, বহুমুখী হচ্ছে কি বলতো ট্রাডেস ক্যানিটাতে হচ্ছে আমরা সাধারণত হচ্ছে দেখতেছি। বুঝতে পারছো? এবার দেখো, আরেকজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে বি হাক্সলে। ওনার নাম কি? বি হাক্সলে। উনি যেটা বলছে, উনি বলছে প্রোটোপ্লাজমটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কি বলছে বলতো? প্রোটোপ্লাজমটা হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এটা কে বলছে? বি হাক্সলে বলছে। এটা কে বলছে ভাইরা বলতো? বি হাক্সলে বলছে। সো এই পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। এরপর আসো, প্রোটোপ্লাজমের 3টা অংশ, কোষ ঝিল্লি হচ্ছে বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আমরা যদি একটু কোষ ঝিল্লি নিয়ে কথাবার্তা বলি, যে তোমরা সবাই জানো কোষ ঝিল্লির বেশ কিছু মডেল আছে। এর মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হচ্ছে তোমার কি বলতো আইসবার্গ মডেল, যেটা কে দিছে? সিঙ্গার অ্যান্ড নিকলসন দিছে। তাহলে দেখো, সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হচ্ছে কি আইসবার্গ মডেল। এটা কে দিছে? সিঙ্গার অ্যান্ড হচ্ছে নিকলসন দিছে, তাই না? এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন হচ্ছে কি লিপিড বাই লেয়ার দ্বারা গঠিত, লিপিড বাই লেয়ার দ্বারা গঠিত। অর্থাৎ এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লি কয় স্তরী? 2 স্তরী, লিপিড বাই লেয়ার দ্বারা হচ্ছে গঠিত। এর বেশ কিছু নাম আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন, হাবিজাবি নামে হচ্ছে এটাকে ডাকা হয়। এগুলো হচ্ছে আমরা মনে রাখবো। এই যে তোমার কোষ ঝিল্লির ভিতরে কিন্তু কোলেস্টেরল পাওয়া যায়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে, এটার মধ্যে হচ্ছে কি বলতো ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, তারপরে কোলেস্টেরল, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কি, এগুলো নিয়ে কথাবার্তা বললাম না। তারপরে 3 ধরনের প্রোটিন পাওয়া যায়, ইন্টিগ্রাল, পেরিফেরাল, লিপিড কোর সম্পৃক্ত প্রোটিন। কোষ ঝিল্লিতে 3 ধরনের, ইন্টিগ্রাল, পেরিফেরাল আর হচ্ছে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। ওকে, তারপর আসো নিউক্লিয়াস। এইগুলো কিন্তু নোটে তুলবা, এই যে যেগুলোর নাম বললাম। নিউক্লিয়াস নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, নিউক্লিয়াসের 4টা অংশ, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে কি বলতো ক্রোমোজোম। এই যে নিউক্লিয়াস, এটা সম্পর্কে আসলে কোন বিজ্ঞানী ধারণা দিছে? ঠিক আছে, নিউক্লিয়াস সম্পর্কে হচ্ছে ধারণা দিছে হচ্ছে রবার্ট ব্রাউন। কে বলছি বলতো?
নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিছে রবার্ট হচ্ছে ব্রাউন সর্বপ্রথম হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দিছে। এই কথাটার নিউক্লিয়াস কথাটার উৎপত্তি হচ্ছে নাক্স নাট থেকে। নিউক্লিয়াস কথাটার উৎপত্তি হচ্ছে কি নাক্স নাট থেকে। কোথায় একটা নিউক্লিয়াস, কোথায় দুইটা নিউক্লিয়াস, কোথায় বহু নিউক্লিয়াস, কোথায় অনুপস্থিত, এই তথ্যগুলো মনে রাখবা। কোথায় একটা নিউক্লিয়াস, কোথায় দুইটা, কোথায় বহু, কোথায় নিউক্লিয়াস অনুপস্থিত, কোথায় একটা নিউক্লিয়াস, কোথায় হচ্ছে দুইটা নিউক্লিয়াস, কোথায় হচ্ছে বহু নিউক্লিয়াস, কোথায় নিউক্লিয়াস গুলো অনুপস্থিত, এটা হচ্ছে মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আমি লিখে দিলাম না সময় স্বল্পতার জন্য, বাট হচ্ছে মনে রাখতে হবে। এবার আসো আমরা হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে হচ্ছে কথাবার্তা বলে ফেলি। চলো আমরা হচ্ছে সাইটোপ্লাজম নিয়ে হচ্ছে যদি কথাবার্তা বলতে চাই, তাহলে দেখো এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের আসলে হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে সাইটোসল বা হচ্ছে মাতৃকা, একটা হচ্ছে কি সাইটোসল বা হচ্ছে আমরা এটাকে কি বলতেছি বলতো, মাতৃকা বলতেছি। এই যে সাইটোসল যে শব্দটা, এটা সর্বপ্রথম যে বিজ্ঞানী ব্যবহার করছে ওনার নাম হচ্ছে লার্ডি। এই লার্ডি নামক একজন বিজ্ঞানী হচ্ছে এই সাইটোসল শব্দটা হচ্ছে কি বলতো ব্যবহার করছে। এই যে সাইটোসল, সাইটোসল বা মাতৃকা, মাতৃকা মানে কি তরল, এই তরলের চারপাশ দিয়ে একটা পর্দা থাকে, পর্দাটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। পর্দাটার নাম হচ্ছে কি টনোপ্লাস্ট। ঠিক আছে, পর্দাটার নাম হচ্ছে কি বলতো টনোপ্লাস্ট। ওকে, এইগুলো হচ্ছে মনে রাখলা। তারপরে দেখো এরপরে কি জানো, সাইটোপ্লাজমে 65 থেকে 96% হচ্ছে পানি থাকে। সাইটোপ্লাজমে 65 থেকে 96% হচ্ছে কি থাকে বলতো পানি থাকে। ওকে, তারপর আসো এখান থেকে আমরা একটা ডিটেলস পড়বো, সেটা হচ্ছে প্লাস্টিকটার হচ্ছে ডিটেলস পড়বো। ঠিক আছে, প্লাস্টিকটা লাগবে। তো এর বাইরে আসলে কি কি লাগবে সেটা আমরা একটু হচ্ছে পড়ে আসি। ম্যাগনেটিক ফাইলটা কই, ম্যাগনেটিক ফাইলটা কই, হ্যাঁ এটা একটু ওপেন হোক, আমরা পড়ে আসি। ঠিক আছে, এই যে শোনো, ক্লাস সবাই নিতে পারে, ঠিক আছে, হচ্ছে ক্লাস সবাই নিতে পারে, কিন্তু স্বল্প সময়ে সুন্দর করে গুছায় কয়জন পড়াইতে পারে, এটাই হলো ফ্যাক্টর। এই যে 1 ঘন্টার মধ্যে এত বড় বড় হচ্ছে চ্যাপ্টার এত সুন্দর করে কভার করে দেই, ঠিক আছে, এইটা হচ্ছে মেইন ফ্যাক্টর। পড়াইতে সবাই পারে, বুঝতে পারছো, পড়াইতে সবাই পারে, হচ্ছে গুছায় পড়ানো আর অগোছালো পড়ানো, এইটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছো। এই দেখো এই তথ্যগুলো হচ্ছে একটু মনে রাখতে হবে আমাদেরকে। এখানে যে তথ্যগুলো আছে, এই যে মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস বা হচ্ছে শক্তিঘর, ক্লোরোপ্লাস্ট কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা, রাইবোজোম কোষের প্রোটিন ফ্যাক্টরি, গোলগি বডি কোষের ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, লাইসোসোম সুসাইডাল ব্যাগ আত্মঘাতী থলিকা, হাইড্রোলাইটিক এনজাইমের আদান, নিউক্লিয়াস কোষের প্রাণ কেন্দ্র, কোষের মস্তিষ্ক, প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। এই পয়েন্টগুলো ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো হচ্ছে ভেরি ভেরি হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এগুলো খুব ভালো করে হচ্ছে আমাদেরকে জানতে হবে। এবার চলো আমরা আগে যেখানে ছিলাম, আমরা এখান থেকে বলছি যে আমরা প্লাস্টিকটা সম্পর্কে একটু ডিটেলস জানবো, কারণ এখান থেকে হচ্ছে বেসিক্যালি প্রশ্ন আসার চান্সেস হচ্ছে বেশি থাকে। আমরা প্লাস্টিক 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 কোথায় আছে, প্লাস্টিক প্লাস্টিক দাঁড়াও, এটা তো অবশ্যই আছে প্লাস্টিক, এই যে আমরা প্লাস্টিক পেয়েছি। তাহলে চলো আমরা প্লাস্টিকটা নিয়ে হচ্ছে একটু ডিটেলস জানি। এই চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয় যে আমাদের এরপরে যে অংশটা আছে, যেটাকে আমরা হচ্ছে আসলে জিন তত্ত্বের পার্ট বলতে পারি আর কি, এই জিন তত্ত্বের যে হচ্ছে পার্টটা আছে, এই জিন তত্ত্বের পার্টটা থেকে আসলে হচ্ছে তোমার প্রশ্নটা কি হয় বলতো বেশি হয়। তাহলে দেখো এই যে প্লাস্টিকটা আছে, এটার মজাদার একটা নাম আছে, এটার নাম হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ, যারা কোর্সে এনরোল করো নাই, পেইড কোর্সে, তারা এনরোল করে আসো, সমস্যা নেই। এটার নাম হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। মানে আমরা এখন যে অঙ্গাণুগুলো হচ্ছে নিয়ে পড়তেছি, এগুলো আলটিমেটলি কি সবই ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু। শোনো, আমি পড়ানোর সময় সাধারণত অন্য কোনো প্রশ্নের অ্যান্সার দেই না, তোমরা ওয়েট করো, আমি ক্লাস শেষ করি, এরপরে নোট কই পাওয়া যায়, ম্যাগনেটিক ফাইল কই পাবা, নোট কিভাবে পোস্ট করবা, কিভাবে কি করবা, সব বুঝাই দিব, বুঝতে পারছো, আগে পড়াইতে দাও। আর হচ্ছে গত ক্লাসের নোটের বিজয়ীর নামও ঘোষণা করবো আমরা, ক্লাস শেষে একটু মনে করাই দিও, ক্লাস শেষ হচ্ছে একটু মনে করাই দিও। তাহলে দেখো সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গটার নাম হচ্ছে কি বলতো, আলটিমেট হচ্ছে
প্লাস্টিড। বুঝতে পারছো? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গটার নাম হচ্ছে প্লাস্টিড। ওকে, এবার আসো আমরা যদি দেখি এই যে প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিক আসলে কয় প্রকার? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর হচ্ছে কি লিউকোপ্লাস্ট। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে ঢাকার গাছ সাদা কেন? বলো তো, ঢাকার গাছ কেন সাদা? ঠিক আছে, ঢাকার গাছ কেন সাদা বলো তো? যে জীবনেও পড়া নাই, আমি যা যা পড়াচ্ছি এগুলো পড়ে যাও। বলো ঢাকার গাছ কেন সাদা? বলো বলো দেখি। এই যে আমরা যে ঢাকা শহরে বাস করি, ঠিক আছে, এই গাছগুলো কেন সাদা? বলো দেখি। আমরা যে ঢাকা শহরে বসবাস করি, এই গাছগুলো কেন সাদা? বলো। তোমরা জানো? হ্যাঁ, যারা ঢাকায় থাকো না তারা জানো ঢাকার গাছ যে সাদা? তোমরা কি জানো যে ঢাকার গাছ সাদা? আচ্ছা, তাহলে দেখো ঢাকার গাছ আসলে কিভাবে সাদা। এই যে একজনে কমেন্ট করছে ধুলাবালির জন্য সাদা, আসলে ব্যাপারটা এরকম না। এইটা যদি হচ্ছে একটা গাছ হয়, সবুজ গাছ হয়, এই গাছটাকে যদি তুমি ঢেকে রাখো তাহলে এই গাছটা সূর্যের আলো পাবে না, মানে কি তার ক্লোরোফিল হচ্ছে উৎপাদন হবে না, যার কারণে এই গাছটা কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। এই কারণে আমি বলছি যে হচ্ছে ঢাকার গাছ সাদা কেন। তোমরা আবার অনেকে বলছে ঢাকার গাছ, আচ্ছা যাই হোক আর কি। এবার দেখো তোমার কাছে একটা গ্রিন টমেটো আছে, এই গ্রিন টমেটো গাছে একটা টমেটো ধরছে, টমেটো ধরে হচ্ছে, আচ্ছা টমেটোর প্রসঙ্গে পরে যায়। এই গ্রিন টমেটো গাছটাকে তুমি একটা ইট দিয়ে ঢেকে রাখছো, ঢেকে রাখলে এই গ্রিন টমেটো গাছটা কি হয়ে যাবে? হোয়াইট টমেটো গাছ হয়ে যাবে। তার মানে দেখো, যখন গ্রিন ছিল তখন এই ব্যাটা ছিল ক্লোরোপ্লাস্ট, যখন হোয়াইট হয়ে গেল তখন এই ব্যাটা হইলো কি বলতো? ক্রোমোপ্লাস্ট। যখন গ্রিন ছিল তখন সে ছিল ক্লোরোপ্লাস্ট, যখন হচ্ছে হোয়াইট, আরে যখন গ্রিন ছিল তখন হলো কি? ক্লোরোপ্লাস্ট। যখন হোয়াইট হয়ে গেল তখন সেটা হয়ে গেল কি? লিউকোপ্লাস্ট। তখন সেটা হয়ে গেল কি? লিউকোপ্লাস্ট। এরপরে দেখো, এরপরে দেখো, এরপরে দেখো কি আছে, তুমি ঢাকনাটা তুলে ফেললা, এবার এই হোয়াইট টমেটো গাছটা আবার গ্রিন হয়ে গেল, এই হোয়াইট টমেটো গাছটাকে আবার গ্রিন হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট পরস্পরের মধ্যে কি কনভার্ট হতে পারে, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট পরস্পরের মধ্যে কনভার্ট হতে পারে। এবার মনে করো এই গ্রিন টমেটো গাছে একখানা হচ্ছে তোমার টমেটো ধরছে যার কালার হচ্ছে লাল, এই রেড টমেটোটাকে তুমি কোনোভাবেই কি গ্রিন বা সাদাতে কনভার্ট করতে পারবা? কোনোভাবেই কি তুমি গ্রিন বা হচ্ছে সাদাতে কনভার্ট করতে পারবা? মোটেও পারবা না। কি পারবা না? মোটেও পারবা না। তার মানে এখান থেকে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি যে এই যে যদি আমরা ক্রোমোপ্লাস্টে চলে যাই, এখান থেকে আসলে ব্যাক করার সুযোগ নাই। ক্রোমোপ্লাস্ট কখনোই কি কনভার্ট হবে না, যে সেটা লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে, ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হতে পারে, কিন্তু কখনোই ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি লিউকোপ্লাস্ট হবে না, ক্রোমোপ্লাস্ট কখনোই কি ক্লোরোপ্লাস্ট হবে না। আর এই হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর হচ্ছে তোমার লিউকোপ্লাস্ট, এরা পরস্পরের মধ্যে কনভার্ট হতে পারে। তারপরে দেখো লিউকোপ্লাস্ট তিন প্রকার, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এখানে একটু ভুল আছে, ভুট্টাটা এই পাশে যাবে, সূর্যমুখীটা এই পাশে আসবে, ঠিক আছে? তাহলে দেখো যে অ্যামাইলোপ্লাস্ট এটা কি স্টার্চ জাতীয় খাদ্য, ইলায়োপ্লাস্ট চর্বি জাতীয়, অ্যালিউরোপ্লাস্ট হচ্ছে কি বলতো? তোমার প্রোটিন জাতীয়। এবার এখানেও তোমাদের মনে রাখা নিয়ে হচ্ছে কনফিউশন লাগে যে অ্যামাইলো, মনে রাখবে অ্যামাইলেস নামক একটা এনজাইম আছে যারা শর্করাকে ভাঙে, তাহলে অ্যামাইলোপ্লাস্ট কাকে সংরক্ষণ করবে? শর্করাকে। তারপরে দেখো ইলায়োপ্লাস্ট, ঠিক আছে, এটা পরে আসো। অ্যালিউরোপ্লাস্টে যাও, এই ব্যাটার নামই কি? প্রোটিনোপ্লাস্ট। যেটাই অ্যালিউরোপ্লাস্ট সেটার নামই কি? প্রোটিনোপ্লাস্ট। তার মানে অ্যালিউরোপ্লাস্টের কাজ কি? প্রোটিনটাকে সঞ্চয় করা। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে স্টার্চ আর প্রোটিনোপ্লাস্ট হচ্ছে কি? প্রোটিন। আর বাকি থাকে কয়টা? ইলায়োপ্লাস্ট। তাহলে সে কি করবে বলতো? চর্বি জাতীয় সঞ্চয় করবে। ইলায়োপ্লাস্টের এক্সাম্পল হচ্ছে সূর্যমুখী, অ্যালিউরোপ্লাস্টের এক্সাম্পল হচ্ছে ভুট্টা। ওকে, এবার আসো ক্লোরোপ্লাস্টের হচ্ছে গঠন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। দেখো ক্লোরোপ্লাস্টের গঠনে কি আছে, এত ছাতার মাথা এত কিছু বলার দরকার নাই। মনে রাখবা ক্লোরোপ্লাস্ট হচ্ছে স্ট্রোমা থাকে, ক্লোরোপ্লাস্ট হচ্ছে থাইলাকয়েড এবং গ্রানাম থাকে। এই যে আমরা যে উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টার পড়ছিলাম, ঠিক আছে, তখন আমরা বারবার বলছিলাম না যে হচ্ছে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়,
ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্টের হচ্ছে কি স্ট্রোমা, মাইটোকন্ড্রিয়ার ক্রিস্টি। এবার বুঝতে পারছো এই যে স্ট্রোমা, থাইলাকয়েড, গ্রানাম এগুলো কার অংশ? ক্লোরোপ্লাস্টের অংশ। পরীক্ষায় প্রশ্ন দেয় নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের অংশ? ক্রিস্টি কোথায় পাওয়া যায়? গ্রানা কোথায় পাওয়া যায়? ক্রিস্টি পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে। আর হচ্ছে স্ট্রোমা, থাইলাকয়েড এবং গ্রানাম কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। এগুলো হচ্ছে একটু ভালো করে দেখবা, ঠিক আছে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে এমন একটা অঙ্গাণু, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া সাধারণত যে তোমার ডিএনএটা কোথায় অবস্থান করে? ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড, সেখানেই তো ডিএনএ থাকে। কিন্তু এই যে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এই দুইটা এমন দুইটা অঙ্গাণু যাদের মধ্যে ডিএনএ অবস্থান করে। যাদের মধ্যে কি অবস্থান করে? ডিএনএ অবস্থান করে, ডিএনএ অবস্থান করে। ওকে, এবার আসো আকৃতি। আমরা যদি দেখি যে পেয়ালা আকৃতি, ঠিক আছে, দেখো পেয়ালা আকৃতির এক্সাম্পল কি? ক্যালামাইডোমোনাস। এই যে ক্যালামাইডোমোনাস কি দিয়ে লেখো? সি দিয়ে লেখো। সিটারে উল্টা লিখলেই কি হয়ে যাচ্ছে? পেয়ালা বা চায়ের কাপ। এই কারণে পেয়ালা আকৃতির এক্সাম্পল হচ্ছে কি? ক্যালামাইডোমোনাস। তারপরে দেখো এরপর হচ্ছে সর্পিলাকার। এরপরে কি আছে? সর্পিলাকার। দেখো সর্পিলাকারের এক্সাম্পল কি? স্পাইরোগাইরা। এই যে এসটাকে যদি এরকম লেখো সাপের মতো হয়ে যাচ্ছে, এই কারণে সর্পিলাকারের এক্সাম্পল কি? স্পাইরোগাইরা। এরপর আসে হচ্ছে তারকাকার। তারকাকারের এক্সাম্পল হচ্ছে জিগনেমা। দেখবা আমাদের যে এলাকায় মানুষ বলে যে আকাশে তারা ঝিকঝিক করে। আকাশে তারা কি করে? ঝিকঝিক করে, তাই না? আকাশে তারা ঝিকঝিক করে। তাহলে এখান থেকে মনে রাখবা তারকাকারের এক্সাম্পল হচ্ছে কি? জিগনেমা। জিগনেমা। এরপরে আসো হচ্ছে যে জালিকাকার। এরপর হচ্ছে জালিকাকার। জালিকাকারের এক্সাম্পল হচ্ছে তোমার ওয়েডোগোনিয়াম। তাহলে তুমি এরকম একটা ও লিখলা, ও লিখে এরকম পেঁচাইতেই থাকলা, তাহলে কি হয়ে গেল? জালিকাকার হয়ে গেল। এরকম ও লিখে পেঁচাইতে থাকলা, কি হয়ে গেল? জালিকাকার হয়ে গেল। আরেকটা মনে রাখবা, দুইটা গার্ডল ফিতা বা বেল্ট আকৃতি হচ্ছে তোমার ইউলোথ্রিক্স। গার্ডল ফিতা বা বেল্ট আকৃতি হচ্ছে ইউলোথ্রিক্স, আর গোলাকার হচ্ছে ফাইটোফোরা। আর গোলাকার হচ্ছে কি? ফাইটোফোরা। এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের কাহিনী খতম, ঠিক আছে। আমাদের ক্লোরোপ্লাস্টের প্লাস্টিডের কাহিনী খতম। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে আবার আমরা সেই জায়গাতে চলে যাই। এই যে এই জায়গা, তার মানে এগুলো হচ্ছে আমরা পড়ে ফেলছি, সব শেষ। এবার আসো কোষস্থ নির্জীব বস্তু। নির্জীব বস্তু কি? কোষ প্রাচীর, নির্জীব বস্তু। নির্জীব বস্তুগুলো দেখো আবার তিনটে টাইপ: সঞ্চিত, নিঃসৃত, বর্জ্য। তো সঞ্চিত পদার্থ কিগুলো? মনে রাখবা যে মানুষ সাধারণত প্রধান 6টা খাবার খায়। সেই 6টা খাবারের মধ্যে যে 3টা খাবার হচ্ছে কঠিন, জটিল, সেই 3টা খাবারই হচ্ছে উদ্ভিদ সঞ্চয় করে: কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর এর বাইরে যে 3টা খাবার খায়, পানি, ভিটামিন, মিনারেল, এগুলো পেটে দেওয়ার সাথে, মুখে দেওয়ার সাথে সাথে পেটে গেলেই হচ্ছে হজম হয়ে যায়। কিন্তু এই কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো সহজে হজম হয় না, এগুলোকে ভাঙতে হয়, এগুলোকে সরলে কনভার্ট করতে হয়। তাহলে এটিকে অনেকে মনে রাখে হচ্ছে তোমার হচ্ছে পিসিএল, পাকিস্তান ক্রিকেট লিগ, ঠিক আছে। প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড। নিঃসৃত পদার্থ কি? ফ্যান, PHEN, ঠিক আছে, ফ্যান। পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার। নেকটার মানে হচ্ছে মধু। তাহলে দেখো পিগমেন্ট, হরমোন, এনজাইম, নেকটার এগুলো হচ্ছে কি? নিঃসৃত পদার্থ। আর এর বাইরে যারা আছে তারা হচ্ছে কি? বর্জ্য পদার্থ। এর বাইরে যারা আছে এরা হচ্ছে কি বলতো? বর্জ্য পদার্থ, ঠিক আছে। বর্জ্য পদার্থ, বর্জ্য পদার্থ। দাঁড়াও আমি একটা জিনিস খুঁজতেছি। এবার আসো, এই যে বর্জ্য পদার্থের মধ্যে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সালেট নামক হচ্ছে একটা খনিজ ক্রিস্টাল পাওয়া যায় আর কি। ক্যালসিয়াম অক্সালেট নামক খনিজ ক্রিস্টাল। এই ক্যালসিয়াম অক্সালেট নামক খনিজ ক্রিস্টালটা যদি সূচের মতো অবস্থান করে তাহলে সেটাকে গ্রাফাইট বলা হয়। আর ক্যালসিয়াম কার্বনেটটা কে হচ্ছে তোমার সিস্টোলিথ বলা হয়। মানে ক্যালসিয়াম কার্বনেটটাকে বলা হচ্ছে সিস্টোলিথ, আর হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটটা যদি সূচের মতো অবস্থান করে গ্রাফাইট, আর ক্যালসিয়াম কার্বনেটটা আঙ্গুরের মতো অবস্থান করলে সিস্টোলিথ। তাহলে আমরা দুইটা টার্ম পাইছি এখানে। একটা হচ্ছে দেখো গ্রাফাইট, ঠিক আছে, আরেকটা হচ্ছে সিস্টোলিথ, ঠিক আছে, সিস্টোলিথ। তাহলে দেখো যে গ্রাফাইট বলতে আমরা কি বুঝতেছি?
ক্যালসিয়াম অক্সালেটটা যদি সূচের মতো অবস্থান করে সেটাকে আমরা বলবো গ্রাফাইট। ক্যালসিয়াম কার্বনেটটা যদি আঙুরের থোকার মতো অবস্থান করে আমরা কি বলবো? সিস্টোলিথ বলবো। ওকে, এই পয়েন্টগুলো ক্লিয়ার। এবার আমরা কোষ প্রাচীর নিয়ে একটু ডিটেলস পড়বো। আমরা কোষ প্রাচীর নিয়ে হচ্ছে আমরা একটু ডিটেলস পড়বো। ওকে, ক্লাস কয়টা অবধি হবে? যতক্ষণ লাগে শেষ করতে ততক্ষণই হচ্ছে হয়ে যাবে। দেখো যে আমরা যেখানে আসি আর কি, যে কোষ প্রাচীর, আমরা সবাই জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোষ প্রাচীর পাওয়া যায় না। তারপরে দেখো যে এই যে কোষ প্রাচীর আছে, কোষ প্রাচীরে 40% সেলুলোজ থাকে। কোষ প্রাচীরে 40% কি থাকে? সেলুলোজ থাকে। দ্যাটস ওয়াই এই সেলুলোজটাকে বলা হয় কোষ প্রাচীরের প্রধান উপাদান। সেলুলোজটাকে কি বলা হয়? কোষ প্রাচীরের প্রধান উপাদান। 20% হেমিসেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ থাকে, ঠিক আছে। 30% হচ্ছে পেকটিন থাকে, আর 10% হচ্ছে সুবেরিন থাকে। 10% কি থাকে বলো তো? সরি, গ্লাইকোপ্রোটিন থাকে। গ্লাইকোপ্রোটিন থাকে। তাহলে আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানলাম। উদ্ভিদ কোষের অনন্য উপাদান 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন, 10% গ্লাইকোপ্রোটিন। এই কারণে সেলুলোজকে বলা হয় কোষ প্রাচীরের কি উপাদান বলতো? প্রধান উপাদান। এরপরে এখানে আরেকটা টার্ম আছে, সেটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা। দুইটা কোষ প্রাচীরের মধ্যে, মানে দুইটা কোষের মধ্যে যখন সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, যার মাধ্যমে একটা কোষ থেকে অন্য একটা কোষে বিভিন্ন দ্রব্যের আদান প্রদান ঘটে, যখন দুইটা কোষের মধ্যে সূক্ষ্ম নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, যার মাধ্যমে একটা কোষ থেকে অন্য একটা কোষের মধ্যে বিভিন্ন দ্রব্যের আদান প্রদান হয়, সেই হচ্ছে নালিকাটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। সেই নালিকাটাকে হচ্ছে আমরা কি বলতেছি বলতো? প্লাজমোডেসমাটা হচ্ছে বলতেছি। এরপরে এগুলো হচ্ছে একটু দেখবা কোষ প্রাচীর সম্পর্কে। কোষ প্রাচীরের 3টা লেয়ার, মিডল লেয়ার বা মধ্য পর্দা, প্রাথমিক পর্দা, সেকেন্ডারি প্রাচীর, এগুলো হচ্ছে একটু দেখে নিবা। তারপরে এই যে এটা দেখবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে তোমার মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, তারপরে 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে চেন, 100টা সেলুলোজ চেন মিলে মাইসেলি, 20টা মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 250টা মাইক্রোফাইবিল মিলে হচ্ছে ম্যাক্রোফাইবিল হচ্ছে। ওকে, আমাদের এই চ্যাপ্টারের প্রথম অংশটা ক্লিয়ার। এবার আমরা বংশগতি অংশে চলে যাব। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। এই পর্যন্ত যা পড়াইছি সবাই বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত যা পড়াইছি বুঝতে পারছো কিনা? সবাই জানাও 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 জানাও, দ্রুত দ্রুত দ্রুত। আর অফার কিন্তু 300 জন পাবে, সো আর্লি ভর্তি হয়ে যাবা সবাই, ঠিক আছে? সবাই হচ্ছে আর্লি ভর্তি হয়ে যাবা। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানায় দাও। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে লাভ রিয়াক্ট এবং হচ্ছে কমেন্ট করে জানায় দাও। ওকে ওকে, এবার চলো আমরা বংশগতিতে চলে যাব। বংশগতি নোট বিজয়ের নামটা শেষে ঘোষণা করব, মনে করাই দিও, ঠিক আছে? ওকে, দেখো বংশগতির প্রধান উপাদান হচ্ছে কি বলতো? ক্রোমোজোম। এখানে তোমাদের বেশ কিছু প্যাচ লাগে, এই জিনিসগুলোকে আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। যদি জিজ্ঞেস করা হয় বংশগতির একক, ঠিক আছে, বংশগতির একক হচ্ছে তোমার ক্রোমোসোম। তারপরে দেখো মাস্টার মলিকিউল, ডিএনএ। যদি অপশনে ডিএনএ না থাকে নিউক্লিক অ্যাসিড আনসার করবা। তারপরে হচ্ছে লাইফ অফ ল্যাঙ্গুয়েজ বা জীবনের ভাষা বলা হয় হচ্ছে প্রোটিনকে। তাহলে দেখো আমরা কি বলছি? বংশগতির একক হচ্ছে ক্রোমোজোম, মাস্টার মলিকুল হচ্ছে ডিএনএ, লাইফ অফ ল্যাঙ্গুয়েজ
বা হচ্ছে জীবনের ভাষা বলা হয় কি বলতো, হচ্ছে প্রোটিনকে। এর বাইরে যদি হচ্ছে তোমাদের আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে দাঁড়াও, নোট বিজয়ী কন্টেস্টের জন্য নোট কোথায় আপলোড করতে হয় আমি ক্লাস শেষে বলে দিব, একটু ওয়েট করো, আমি প্রশ্নটা একটু দেখে নিই, দাঁড়াও, প্রশ্নটাকে আমি খুঁজে বের করে তারপরে হচ্ছে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? দাঁড়াও, প্রশ্নটা যে কই, প্রশ্নটা তো পাচ্ছি না। যে জিনোম থেকে একটা প্রশ্ন আসে না, কি যেন একটু বলো তো? প্রোটিন তৈরির কারখানা রাইবোজোম, ওটা আগেই পড়ে আসছি আমরা। ওই জিনোম থেকে যে একটা প্রশ্ন আসে, আরে মনে পড়তেছে না, জিনোম থেকে যে একটা প্রশ্ন আসে, হ্যাঁ হ্যাঁ, এই যে ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট, এইটাই জানতে চাচ্ছিলাম। ওকে, এবার দেখো, ব্লু প্রিন্ট এটার আনসার কিন্তু জিনোম, ঠিক আছে? অপশনে যদি জিন এবং জিনোম দুটাই থাকে, তখন এটার আনসার কি করবা বলতো, জিনোম করবা, মানে বোথ আর রাইট, বাট যদি দুটাই থাকে সেক্ষেত্রে জিনোম আনসার করবা। এই চারটা জিনিস হচ্ছে ভালো করে মনে রাখবা, ঠিক আছে? এই চারটা জিনিস ভালো করে মনে রাখবা, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। এই যে এটা একটু দেখবা, ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্ট্রোমিয়ার বলতে গুলটু, গুলটু, এই যে এটা হলো সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটাই হলো কি ক্রোমোজোম। তার মানে হচ্ছে এটা একটা সেন্ট্রোমিয়ার, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, বুঝতে পারছো? তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা হলো কি গুলটু। এই যে যে গুলটু, এই গুলটু যদি একটা থাকে, সেই ক্রোমোজোমকে আমরা বলবো মনোসেন্ট্রিক ক্রোমোজোম, বুঝতে পারছো? যদি এই গুলটুটা দুইয়ের বেশি থাকে, তখন সেটাকে আমরা বলবো পলিসেন্ট্রিক ক্রোমোজোম, এটার এক্সাম্পল কি কলা। আর যদি একটাও না থাকে, সেটাকে আমরা বলবো অ্যাসেন্ট্রিক। ডাইসেন্ট্রিক যদি দুইটা থাকে গুলটুটা, সেটা কি গম। যদি হচ্ছে আসে কিন্তু বোঝা যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলবো ডিফিউজড। আর সেন্ট্রোমিয়ারের অবস্থান সাব মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এটা তো কোষ বিভাজনের পড়া, ঠিক আছে? কোষ বিভাজনের পড়া। তারপরে দেখো দেহ গঠন, এই যে এই সহজ প্রশ্ন, এগুলো কিন্তু আমরা পড়াই ক্লাসে, ঠিক আছে? যারা হচ্ছে আমরা আমাদের ক্লাস করে, এগুলো কিন্তু পড়াই দিই। দেখো এই যে অটোসোম 22 জোড়া, সেক্স ক্রোমোজোম 1 জোড়া, ঠিক আছে? ওই তাহলে বোঝো যে এই সব জিনিসগুলো হচ্ছে পড়ায় দিই, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে মনে রাখলাম। এই যে এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি মনে করো এই নিউক্লিক অ্যাসিড থেকে পরের অংশ পর্যন্ত একটা কোশ্চেন মাস্ট পাবা গুচ্ছে, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড থেকে পরের অংশ পর্যন্ত একটা কোশ্চেন হচ্ছে মাস্ট পাবা হচ্ছে তুমি গুচ্ছে, বুঝতে পারছো? এটা মাস্ট পাবা হচ্ছে গুচ্ছে। ওকে, নিউক্লিক অ্যাসিডটা মনোযোগ দিয়ে, নিউক্লিক অ্যাসিডটা মনোযোগ দিয়ে পড়তে হবে। আমরা একটু আগে বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডটা কি বলা হয়, মাস্টার মলিকিউল, কিন্তু অপশনে যদি ডিএনএ থাকে, তাহলে আমরা মাস্টার মলিকিউল হিসেবে কোনটাকে হচ্ছে অ্যান্সার করব, ডিএনএ টাকে অ্যান্সার করব, কারণ ডিএনএ ইজ মোর অ্যাকুরেট অ্যান্সার, বুঝতে পারছো? ডিএনএ টাকে অ্যান্সার করব, কারণ ডিএনএটা হচ্ছে কি মোর অ্যাকুরেট অ্যান্সার। ওকে, এবার দেখো বংশগতি, নিউক্লিক অ্যাসিড, মনোযোগ দিয়ে গঠনটা চিন্তা করো। নিউক্লিক অ্যাসিডের গঠনে 3টা অংশ পাওয়া যায়। 1 নম্বরে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আর 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। 2 নম্বরে নাইট্রোজেনাস বেস। 3 নম্বরে হচ্ছে ফসফেট H3PO4। এবার খেয়াল করো যে পেন্টোজ সুগার থেকে 2টা, একটা হচ্ছে রাইবোস, আরেকটা হচ্ছে ডিঅক্সিরাইবোস। ডিঅক্সিরাইবোস। নাইট্রোজেনাস বেস 2 প্রকার, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন বেসের এক্সাম্পল হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের এক্সাম্পল হচ্ছে থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। ওকে, খেয়াল করো
ইউরাসিল। এই পেন্টোজ সুগারের সাথে যখন নাইট্রোজেনাস বেসটা যুক্ত হয়, পেন্টোজ সুগার মানে কি 5 কার্বন বিশিষ্ট শর্করা, রাইবোসও 5 কার্বন, ডিঅক্সিরাইবোসও 5 কার্বন। পার্থক্য কোথায়? রাইবোসের 2 নং কার্বনে অক্সিজেন থাকে, যার ফলে হাইড্রোক্সিল গ্রুপ বিদ্যমান। ডিঅক্সিরাইবোসের 2 নং কার্বনে অক্সিজেন থাকে না, তার মানে সেখানে হাইড্রোক্সিল গ্রুপও থাকে না। রাইবোসের 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, দ্যাটস ওয়াই সেখানে অক্সিজেন থাকে, দ্যাটস ওয়াই হাইড্রোক্সিল গ্রুপ বিদ্যমান। ডিঅক্সিরাইবোসের 2 নং কার্বনে অক্সিজেন থাকে না, দ্যাটস ওয়াই সেখানে হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ থাকে না। তারপরে নাইট্রোজেনাস বেস পিউরিন। পিউরিন 2 রিং বিশিষ্ট, বেঞ্জিনের 2টা রিং থাকে হচ্ছে পিউরিনে, আর পাইরিমিডিনে বেঞ্জিনের রিং থাকে কয়টা বলতো? একটা। তাহলে পিউরিনের এক্সাম্পল হচ্ছে কি অ্যাডেনিন গুয়ানিন, পাইরিমিডিনের এক্সাম্পল হচ্ছে থায়ামিন, সাইটোসিল, ইউরাসিল। তারপর হচ্ছে H3PO4 বা অজৈব ফসফেট যেটাকে বলা হয়। এবার খেয়াল করো, নাইট্রোজেনাস বেসটা যখন পেন্টোজ সুগারে যুক্ত হবে, সে অলওয়েজ পেন্টোজ সুগারের 1 নং কার্বনে যুক্ত হবে। পেন্টোজ সুগারের কার্বন কয়টা? 5টা। নাইট্রোজেনাস বেসটা যখন পেন্টোজ সুগারে যুক্ত হয়, সে অলওয়েজ কয় নং কার্বনে যুক্ত হবে? 1 নং কার্বনে যুক্ত হবে। এবার মনে করো এই 1 আর 2 এইটা যোগ হয়ে যেটা তৈরি করলো সেটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, ঠিক আছে, নিউক্লিওসাইড। তাহলে পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেস এটা যুক্ত হয়ে যেটা তৈরি করলো সেটা কি? নিউক্লিওসাইড। পেন্টোজ সুগার নাইট্রোজেনাস বেস পেন্টোজ সুগারের কয় নং কার্বনে যুক্ত হয়েছে? 1 নং কার্বন। এবার আসো, এই নিউক্লিওসাইডের সাথে 3 নাম্বারটা যুক্ত হবে। নিউক্লিওসাইডের সাথে 3 নাম্বারটা যুক্ত হয়ে যেটা তৈরি করলো সেটা হচ্ছে নিউক্লিওটাইড। আর এরকম অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা হচ্ছে ডিএনএ এবং আরএনএ গঠিত হয়। যারা মনে রাখতে পারো না যে হচ্ছে তোমার যে কোনটা টাইট কোনটা সাইট, মনে রাখবা এটাকে টাইট না পড়ে তুমি ট্রাইট পড়বা। ট্রাই মানে 3, মানে যেটার মধ্যে 3টা জিনিস থাকবে সেটা হচ্ছে ট্রাইট। ট্রাইটের 3টা জিনিস কি কি? পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, H3PO4। তাহলে এটাকে আমরা কি বলতেছি? নিউক্লিওটাইড। এবার খেয়াল করো, এই H3PO4টা পেন্টোজ সুগারের 3 নং কার্বনে যুক্ত হলে সেটাকে আমরা বলি 3 প্রাইম, যদি 5 নং কার্বনে যুক্ত হয় সেটাকে আমরা কি বলবো বলতো? 5 প্রাইম বলবো। তাহলে এই যে নিউক্লিওটাইডটা পাইলাম, এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলেই তৈরি হয় কি বলতো? নিউক্লিক অ্যাসিড। আমরা একটু স্পেসিফিকে যাই, এবার আমরা ডিএনএ নিয়ে আলোচনা করি। ওকে, খেয়াল করো, ডিএনএ তে পেন্টোজ সুগার হিসেবে কি থাকে? ডিঅক্সিরাইবোস। ডিএনএ তে কি থাকে না? ইউরাসিল থাকে না। ডিএনএ তে কি থাকে না? ইউরাসিল থাকে না। তাহলে দেখো এখন ডিএনএ হয়ে গেছে। ডিএনএ এর পেন্টোজ সুগার কি? ডিঅক্সিরাইবোস। ডিএনএ তে নাইট্রোজেনাস বেস কয়টা? 4টা, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিল। অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিল। কার সাথে কে যুক্ত হবে? এর সাথে জি 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা, টি এর সাথে সি 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা, আর হচ্ছে কি H3PO4। তাহলে এখানে আমরা যে স্ট্রাকচারটা লিখছি এটা কার স্ট্রাকচার? ডিএনএ এর স্ট্রাকচার। এটা কার স্ট্রাকচার? ডিএনএ এর স্ট্রাকচার। এবার আমরা হচ্ছে এটাকে উল্টায়া দেই, ঠিক আছে? এই ডিএনএ এর জায়গায় হচ্ছে আমরা কি লিখি বলতো? আরএনএ লিখি। ডিএনএ এর জায়গায় কি লিখি? আরএনএ লিখি। আজকে অনেক রাত হয়ে গেছে, এই কারণে আমি একটু ফাস্ট পড়াচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়। দেখো তোমাদের সাথে কথাও বলতেছি না খুব একটা, যাতে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয় আর কি, বুঝতে পারছো? তাহলে দেখো আরএনএ এর স্ট্রাকচারটা কি? আরএনএ পেন্টোজ সুগার হিসেবে কি থাকবে? রাইবোস। আরএনএ তে কি নাই? থায়ামিন নাই, ঠিক আছে? আরএনএ তে কি থাকে? সাইটোসিল আর হচ্ছে কি? ইউরাসিল। এই কারণে দেখো এখন যেটুকু হয়েছে এটা হচ্ছে আরএনএ হয়ে গেছে। পেন্টোজ সুগার হিসেবে রাইবোস, নাইট্রোজেনাস বেস হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিল আর হচ্ছে কি? ইউরাসিল, আর হচ্ছে H3PO4। এইটা মিলে হচ্ছে কি তৈরি করতেছে? আরএনএ। আরএনএ কয় সূত্র? 1 সূত্র। আরএনএ কয় সূত্র? 1 সূত্র। এবার দেখো এই যে থায়ামিন আর ইউরাসিল, এই দুইটা হচ্ছে আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেনাস বেস। আরএনএ এবং ডিএনএ এর মধ্যে পার্থক্যকারী নাইট্রোজেনাস বেস দুটোর নাম হচ্ছে কি বলতো? থায়ামিন আর হচ্ছে কি? ইউরাসিল। থায়ামিন আর হচ্ছে ইউরাসিল। এবার দেখো ডিএনএ ডাবল হেলিক্স মডেল। ডিএনএ ডাবল হেলিক্স মডেল এটা কে দিছে বলতো? ওয়াটসন এবং ক্রিক দিছে। খুব শর্টকাটে আমরা আট করে ফেলবো। ডিএনএ ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে? ডিএনএ ডাবল হেলিক্স মডেল, সাপটা আট করে ফেলো। ডিএনএ ডাবল হেলিক্স মডেল, খুব সুন্দর করে আমি এটা আট করতে পারি দাগ টেনে, বাট এখন এত সময় নাই আর কি। এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় 20 অ্যাংস্ট্রম। এটাকে বলা হচ্ছে
20 অ্যাংস্ট্রম। না, এটা ভালো লাগতেছে না, আবার নতুন করে আর্ট করি, বিশ্রী লাগতেছে। ঠিক আছে, তোমরা একটু সুন্দর করে আর্ট করো। বলবে যে ভাইয়ার শুধু মুড সুইং হচ্ছে, ওকে ভাইয়ার শুধু মুড সুইং হচ্ছে, ওকে এরকম দুটো দাগ টেনে নিতে পারো। ঠিক আছে, এই যে এবার চলো দেখবা কত সুন্দর হয়। ওকে, এবার আমি তো এই দাগ মুছে ফেলতে পারবো, তোমরা কিভাবে মুছবা? এটাই বাস্তব, বলে না যে তোমরা কিভাবে মুছবা, এটাই বাস্তব। এই যে আমি মুছে ফেলছি, এবার তোমরা কিভাবে মুছবা? এবার দেখো, এটা হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম, এটা কি হেলিক্স দুটোর ব্যাস, এটা হচ্ছে হেলিক্স দুটোর ব্যাস হচ্ছে কি 20 অ্যাংস্ট্রম। ওকে, এবার দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ প্যাচ, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ প্যাচ। এই যে পূর্ণাঙ্গ প্যাচটা আছে, এই পূর্ণাঙ্গ প্যাচের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এটা কি বলতো? 34 অ্যাংস্ট্রম। এখন এই পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 10 জোড়া বা 20টা মনোনিউক্লিওটাইড সমান দূরত্বে অবস্থান করে। এই পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে হচ্ছে 10 জোড়া বা 20টা মনোনিউক্লিওটাইড সমান দূরত্বে অবস্থান করে। তাহলে একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য, অথবা একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে কত হচ্ছে? এই 34 ভাগ 10, 3.4 অ্যাংস্ট্রম। তাহলে দেখো 34 কখন অ্যান্সার? যদি বলে হেলিক্সটার পূর্ণাঙ্গ ব্যাস কত, তখন হবে কি 34 অ্যাংস্ট্রম। যদি বলে একটা মনোনিউক্লিওটাইড থেকে আরেকটা মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য, আর যদি বলে যে হচ্ছে তোমার একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপের দূরত্ব কত, তখন হচ্ছে কি 3.4 অ্যাংস্ট্রম। এই যে এটাকে যদি 3 প্রাইম হয়, এটা 5 প্রাইম, এটা 5 প্রাইম, এটা হচ্ছে কি বলতো 3 প্রাইম হয়ে গেল। এবার আসো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হেলিক্স দুটি আলাদা হয়ে যেতে পারে, এটা একটা তথ্য। এই যে একটা পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 10 জোড়া বা 20টি মনোনিউক্লিওটাইড থেকে 25টা হাইড্রোজেন বন্ড থাকে। এই পূর্ণাঙ্গ প্যাচের ভিতরে 10 জোড়া বা হচ্ছে 10 জোড়া বা 20টি মনোনিউক্লিওটাইড আর 25টা হচ্ছে কি থাকে বলতো হাইড্রোজেন বন্ড হচ্ছে থাকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হেলিক্স দুটি আলাদা হয়ে যায়, আর এইটার ওজন হচ্ছে 10⁶ থেকে 10⁹ ডাল্টন। 10⁶ থেকে 10 হচ্ছে কি বলতো 9 ডাল্টন। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে জানাও 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 জানাও, দ্রুত দ্রুত দ্রুত। এই পর্যন্ত যারা ক্লিয়ার সবাই ভাইকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও, দ্রুত দ্রুত দ্রুত। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানা দাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার কিনা। ওকে, জানাও, জানাইলে এরপরে যাব, আমরা শেষের দিকে চলে আসছি ক্লাস। ওকে, দরকার নাই দরকার নাই। এবার আসো, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, এটাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। কোন বিশ্ববিদ্যালয়ে যেন প্রশ্ন আসছিল এখান থেকে, দেখলাম আমি এগুলো পড়াই, আমাদের যে আগে ক্লাসগুলো হয়ে গেছে এগুলো তো। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। তাহলে দেখো, ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে, এটাকে আমরা বলতেছি রেপ্লিকেশন বা প্রতিলিপন। অনুলিপন বলা যাবে না, রেপ্লিকেশন বা প্রতিলিপন। ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, তখন এটাকে আমরা বলতেছি হচ্ছে
ট্রান্সলেশন। তার মানে দেখো তিনটা ঘটনা লিখছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এই তিনটা ঘটনাকে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এবার তোমরা উল্টা একটা ঘটনা দেখতে পাও, এটা এইচআইভি ভাইরাসে ঘটে। সেটা হচ্ছে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, এটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। বাট মনে রাখবা এই রিভার্স ট্রান্সক্রিপশন কিন্তু সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির অন্তর্ভুক্ত নয়। রিভার্স ট্রান্সক্রিপশনটা হচ্ছে কি বলতো, যে তোমার এই সেন্ট্রাল ডগমা অফ বায়োলজির অংশ নয়। আরএনএ থেকে ডিএনএ তৈরি, এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন বা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ হচ্ছে কি বলতো বায়োলজি। এটা কিন্তু জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়ের অংশ নয়, এটা এইচআইভিতে ঘটে। গতকালকে আমরা পড়ছিলাম যে এইচআইভিতে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। নাম কি? রিভার্স ট্রান্সক্রিপ্টেস। সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমের কারণে হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশনটা সংগঠিত হয়। রিভার্স ট্রান্সক্রিপশনটা সংগঠিত হয়। ওকে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর রেপ্লিকেশন। আমরা সবাই জানি যে রেপ্লিকেশন হচ্ছে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় হচ্ছে তোমার ঘটে থাকে। এটার বেশ কিছু প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে তোমার সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণশীল। বাট তোমাদের বইতে যেটা নিয়ে কথাবার্তা বলছে অর্ধ সংরক্ষণশীল। এটার মানে হচ্ছে দুইটা স্ট্র্যান্ড থাকবে, নতুন করে দুইটা স্ট্র্যান্ড তৈরি হবে, এই কারণে এটার নাম অর্ধ সংরক্ষণশীল। সেগুলো নিয়ে আমরা ডিটেলসে যাব না। এই যে এখানে কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো হচ্ছে পড়বা, ঠিক আছে? এই পয়েন্টগুলো হচ্ছে পড়বা আর এই এনজাইমগুলোর নাম মনে রাখবা। এই পয়েন্টগুলো পড়বা আর এনজাইমগুলোর নাম মনে রাখবা। এই পয়েন্টগুলো পড়বা আর হচ্ছে এনজাইমগুলোর নাম মনে রাখবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একবার একটা প্রশ্ন করছিল যে ডিএনএ রঞ্জন পদ্ধতি কে আবিষ্কার করছে? ফ্লিউগেন। এটা নোটে লিখবা। ডিএনএ রঞ্জন পদ্ধতি কে আবিষ্কার করছে? ফ্লিউগেন। ঠিক আছে, ডিএনএ রঞ্জন পদ্ধতি কে আবিষ্কার করছে বলতো? ফ্লিউগেন। ওকে, এটা আমাদের হয়ে গেল। হয়ে যাওয়ার পর দরকার নাই, এবার আসো জিন এবং জেনেটিক কোড। একদম শেষের দিকে চলে আসছি আমরা। রেকন, মিউটন, সিস্টন, রেপ্লিকন। ভালো করে পড়বা। রেকন জিন রিকম্বিনেশনের একক, মিউটন জিন মিউটেশনের একক, সিস্টন জিন কার্যের একক, ঠিক আছে? রেপ্লিকন অনুলিপন নিয়ন্ত্রণ করে। এটা ভাষাটা প্রতিলিপন হবে, এটা আগের বইগুলাতে অনুলিপন ছিল, এখন হচ্ছে প্রতিলিপন। ওকে, তাহলে দেখো রেকন মানে জিন রিকম্বিনেশনের একক, মিউটন মিউটেশনের, সিস্টন কার্যের একক। এটা বেশি আসে, সিস্টনটা হচ্ছে বেশি আসে। তাহলে জিনের বিভিন্ন একক চলে গেল, ঠিক আছে? জিনের বিভিন্ন একক চলে গেল। একক চলে যাওয়ার পর হচ্ছে বিভিন্ন ধরনের জিন, এগুলো একটু দেখবা, এত ইম্পর্টেন্ট না, এই পড়লে বুঝবা। লিথাল জিন পড়ে আসছো, অঙ্কোজিন ক্যান্সার তৈরি করে, সেক্স ক্রোমোজোমাল জিন, ট্রান্স জিন, খণ্ডিত জিন, লিঙ্ক জিন, অটোসোমাল জিন, হোলান্ড্রিক জিন, এগুলো হচ্ছে একটু দেখবা। তারপর হচ্ছে জেনেটিক কোড। চলো আমরা এই যে সূচনা আর সমাপ্তি, এই দুইটা নিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো। তোমরা জানো যে জেনেটিক কোড, কোডন আসলে এটা তিনটি নিউক্লিওটাইড মিলে একটা কোডন তৈরি হয়। আর এদের কাজ অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা, অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করা। টোটাল এরকম কোডনের সংখ্যা কয়টা বলতো? 64টা। ঠিক আছে, টোটাল কোডনের সংখ্যা হচ্ছে 64টা। এই যে 64টা কোডন আছে, এই কোডনের মধ্যে 3টা কোড অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, এই কারণে এদেরকে বলা হয় স্টপ কোডন। এই কারণে এদেরকে কি বলা হয়? স্টপ কোডন। ঠিক আছে, 3টা কোড অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, এই কারণে এদের নাম হচ্ছে স্টপ কোডন। আরেকটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এই কারণে সেটার নাম হচ্ছে কি? স্টার্ট কোডন। সেটার নাম হচ্ছে কি? স্টার্ট কোডন। স্টার্ট কোডনকে সাধারণত এ ইউজি বা জি ইউজি, এ ইউজি বা হচ্ছে জি ইউজি, বোথ আর রাইট। এটা হচ্ছে কি? স্টার্ট কোডন। আর স্টপ কোডন কি কোনগুলো? আগা। ঠিক আছে, এইভাবে মনে রাখবা।
আগা, আ আক আগা, আ আক আগা, আ আক আগা। তাহলে দেখো এই তিনটা হচ্ছে কি স্টপ কোডন, আর এটা হচ্ছে কি বলতো স্টার্ট কোডন। এটা হচ্ছে আ আক আগা, আর এটা হচ্ছে কি বলতো স্টার্ট কোডন। এটা গুচ্ছের জন্য এগুলো দরকার নেই। আর এই যে স্টার্ট কোডন, এটা যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এটার নাম হচ্ছে মেথিওনিন। এটার নাম হচ্ছে কি মেথিওনিন। এটার নাম হলো মেথিওনিন, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি মেথিওনিন। তাহলে দেখো যে স্টপ কোডন হচ্ছে আ আক আগা, আর স্টার্ট কোডন হচ্ছে এ ইউজি বা হচ্ছে কি জি ইউজি। এটা যে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, নাম হচ্ছে কি বলতো মেথিওনিন। তাহলে সূচনা নির্দেশ, সমাপ্তি নির্দেশ হয়ে গেল, আর এটার কোনো দরকার নাই, শক লাগবে না। আর এই যে স্টপ কোডন গুলো আছে, এরা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সময় প্রশ্ন দেয় নিচের কোন কোডনটি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না, তখন এই তিনটা থেকে একটা অ্যান্সার হবে, এরা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। যারা স্টপ কোডন তারাই বেসিক্যালি অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে না। ওকে, তাহলে সবাই ক্লিয়ার?